ওকে, স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম মানে পণ্য ও দেনাদার পদ্ধতি। কি নাম? পণ্য ও পণ্য ও দেনদার পদ্ধতি। রাইট, পণ্য ও দেনাদার পদ্ধতি। এখন এই পণ্য ও দেনাদার পদ্ধতির কিভাবে করতে হবে, কি কি করতে হবে সেইটা একটু দেখো। যে এখানে করণীয় বিষয় আছে। মোট 5টা অ্যাকাউন্টের নাম লেখা আছে। প্রথমে কটা অ্যাকাউন্টের নাম লেখা আছে? পাঁচটা। আগে যেমন শুধু একটা বেসিক অ্যাকাউন্ট ছিল, একটা কি ছিল, ব্রাঞ্চ অ্যাকাউন্ট ছিল, মানে যে নাম, যে কোনো একটা নাম দিয়ে ওই ব্রাঞ্চ অ্যাকাউন্টটা করতে হবে, ওইটা হচ্ছে বেসিক কথা ছিল। আর এখন এখানে জি ওই ভাই। ওই ছকের মধ্যে যে এন্ট্রিগুলো ছিল সেইগুলো আলাদা আলাদা করে একটা অ্যাকাউন্ট আসছে। দেখো, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ক্যাশ বা পেটি ক্যাশ অ্যাকাউন্ট। দেখো এই তিনটাই কিন্তু ওপেনিং অ্যাসেট ক্লোজিং অ্যাসেট থাকতো থাকতো না? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট, তাহলে ওখানে এক্সপেন্স গুলো বসতো। আবার একটা বলছে ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট, পিএল মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে এইখানে আমার স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেমে প্রথমে বললো 5টা অ্যাকাউন্ট করতে। এর বাইরেও কিছু অ্যাকাউন্ট যাদের কাছে বই আছে দেখবেন করছে, কিন্তু সেই অ্যাকাউন্টগুলো ম্যান্ডাটরি না। ম্যান্ডাটরি হচ্ছে এই 5টা, আর দুইটা 7টা। তো 7টা কখন? পণ্য যদি শাখার কাছে বিক্রয় মূল্যে প্রেরণ করা হয় তখন আরো দুটো অ্যাকাউন্ট করতে হবে। আমরা ওই যে বিক্রয় মূল্যে প্রেরণ করলে আর ক্রয় মূল্যে প্রেরণ করলে আগের অঙ্কে শিখাইছিলাম না? জি ভাই। সেখানে স্টক রিজার্ভ নামে একটা অ্যাকাউন্ট মানে ওয়ার্কিং করতে হতো, এখানেও সেটা করতে হবে। ওই স্টক রিজার্ভ করার কারণেই আমার আরো দুটো অ্যাকাউন্ট বেড়ে যাবে, তখন মোট 7টা অ্যাকাউন্ট হবে, ঠিক আছে? কিন্তু যদি পণ্যটা হ্যাঁ, ক্রয় মূল্যে প্রেরণ করে তাহলে আমি মোট কয়টা অ্যাকাউন্ট করব? পাঁচটা করবো। 5টা করব। এখন 5টা করেন আর 7টা করেন, সর্বদা ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্টটা সবার শেষে করতে হবে। ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্টটা সবার শেষে। তো ওকে, গুড। এখন আমরা এই ছকগুলো নিয়ে আগে একটু কথা বলবো, তারপরে আমরা অঙ্কে যাব। ছকগুলো নিয়ে একটু কথা। আমি যে কোনো একটা অঙ্ক মনে করেন দেখব, দেখে যদি মনে হয় যে ক্রয় মূল্যের নিয়ম, তাহলে আমি 5টা অ্যাকাউন্ট করব। আর যদি মনে হয় না বিক্রয় মূল্যের নিয়ম, তাহলে আমি 7টা অ্যাকাউন্ট করব। তাহলে আমি একটা অঙ্কে চলে যাই। অঙ্কটা হচ্ছে আরেকটা থাকার কথা। 10 নাম্বার, দেখেন 10 নম্বর অঙ্কটা একটু খেয়াল করেন। প্রবলেম 10, ABC লিমিটেড অফ ঢাকা হ্যাজ এ ব্রাঞ্চ অ্যাট চিটাগং। আচ্ছা, একটা কাজ করা যায়, তাহলে একটা রেকর্ডিং এই কাজ হয়ে যাবে না? আচ্ছা থাক, সমস্যা নেই। ABC লিমিটেড অফ ঢাকা হ্যাজ এ ব্রাঞ্চ অ্যাট চিটাগং অ্যান্ড সেন্ড গুডস সেন্ড গুডস টু ইটস ব্রাঞ্চ অ্যাট কস্ট প্রাইস। কোন মূল্যে পাঠাচ্ছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্যে। তার মানে আমি কয়টা অ্যাকাউন্ট কাটবো? পাঁচ- পাঁচটা। আচ্ছা, এই দেখেন এখানে 5টা অ্যাকাউন্ট কাটছে। একটা হচ্ছে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট থাকবে একইভাবে, ডেট এক্সপ্লেনেশন টাকা, ডেট এক্সপ্লেনেশন টাকা, সে আগে যা শিখছি যে ছক সেই একই ছক, শুধু নামটা একটু চেঞ্জ হচ্ছে। 2 নম্বর ছকের নামে ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট আমি কাটছি। 3 নম্বর ছক আছে ব্রাঞ্চ ক্যাশ অথবা পেটি ক্যাশ অ্যাকাউন্ট, এখানে ক্যাশ ছিল তাই ক্যাশ অ্যাকাউন্ট, আর ক্যাশ না থাকলে পেটি ক্যাশ থাকতে পারে তখন পেটি ক্যাশ অ্যাকাউন্ট লিখবো। তারপর 3 নম্বর ব্রাঞ্চ জি ভাই। এক্সপেন্স অ্যাকাউন্ট, 3 নম্বর কি অ্যাকাউন্ট? ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট। আর 4 নম্বর 5 নম্বর হবে কি, ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট। ব্রাঞ্চ প্রফিট। তাহলে 4 নম্বর হলো এক্সপেন্স অ্যাকাউন্ট, 5 নম্বর হচ্ছে ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই হলো 5টা অ্যাকাউন্টের ছক আমি কেটেছি, সবগুলোই একই রকম ছক, শুধু উপরের নামটা চেঞ্জ, এতটুকুই। এখন এন্ট্রি কিভাবে আমরা পোস্টিং দিব সেইটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কিভাবে পোস্টিং দিব এর মধ্যে, বিষয়টা এমন। আমরা আগে ওই একটা ছকের মধ্যে মানে ব্রাঞ্চ অ্যাকাউন্ট নামে যে ছকটা ছিল ওই ছকের মধ্যে শিখে নিয়েছিলাম যে কি কি এন্ট্রি সেখানে যাবে। আর এখন আমরা কি করতেছি, ওই
একটা স্বতন্ত্র কোনো মানে ছক না, এখানে আলাদা আলাদা করে এর একটা ছক আছে। এই প্রত্যেকটা ছকের মধ্যে কি কি যাবে, তো এই ছকের নামটা দেখেই আমি বুঝবো যে এর মধ্যে কি যাবে। ছকের নামটা কি? ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, মানে এখানে স্টক রিলেটেড এন্ট্রিগুলো যাবে। কি যাবে? স্টক রিলেটেড। এটা কিন্তু কোনো মুখস্থ বিষয় না, বুঝতে হবে যে স্টক, আমরা যেমন ওপেনিং স্টক এটা ডেবিট দিকে বসাই না, সর্বদা যে কোনো অ্যাকাউন্ট করি না কেন তার ব্যালেন্স বিডি সবসময় তার ডেবিট দিকেই বসে নাকি, সম্পদ হলে। জি ভাই। তাহলে এইখানে ব্যালেন্স বিডি সর্বদা ডেবিট দিকে বসবে। এবং যদি স্টক, এটা তো ব্রাঞ্চ, ব্রাঞ্চ যদি স্টক পাই, স্টক মানে কি পণ্য কিন্তু, তাহলে পণ্য যদি পাই তাহলে ডেবিট দিকে, আর পণ্য যদি চলে যায় তাহলে কোন দিকে? ক্রেডিট দিকে। Credit, কথা কি ক্লিয়ার? জি ভাই। পণ্য পাইলে ডেবিট দিকে, চলে গেলে কোন দিকে? ক্রেডিটে। এবারে ব্রাঞ্চ ডেপ্টরস এর কথা বলি, ডেপ্টরস এটাও অ্যাসেট, তাহলে ব্যালেন্স বিডিটা ডেবিট দিকে বসবে। আর ডেপ্টরস মানে দেনাদার, বৃদ্ধি পাইলে ডেবিট দিকে, আর হ্রাস পেলে কোন দিকে? কমলে ক্রেডিট। ক্রেডিট দিকে। ক্রেডিটে। এটাও একই রকম। ক্যাশের কথা, ব্যালেন্স বিডি ডেবিট দিকে, আর নগদ টাকা পাইলে ডেবিট দিকে, চলে গেলে কোন দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিটে। ঠিক একেবারে এক্সপেন্স, এক্সপেন্স হলে ডেবিট দিকে। আর এক্সপেন্সের তার বিপরীত কোনো কিছু আয় তো আর এখানে আসে না, এক্সপেন্স মানে এক্সপেন্সই বসবে এখানে সর্বদা, খরচ হলে সেটা ডেবিট দিকে, আর কিছু না। আর পিএল অ্যাকাউন্টটাই এখানে কি আসবে, ওই চারটা ছকের যোগ বিয়োগ করে সামারিটা এখানে আসবে, ঠিক আছে? আচ্ছা। এই হলো আমার প্রারম্ভিক কথা। চাইলে এটা স্ক্রিনশট দিতে পারেন অঙ্কটা। আর আমি একটা একটা করে এন্ট্রি পড়বো, সবাই দেখবেন। প্রথম এন্ট্রি, আচ্ছা এখানে কিন্তু বলেই দিছিল যে ইউ আর রিকোয়ার্ড টু ড্র আপ নেসেসারি অ্যাকাউন্ট আন্ডার স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম, রিকোয়ারমেন্টে বলে দিছে কিন্তু কোন মেথডে করতে হবে, স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেমে করতে হবে। নেসেসারি অ্যাকাউন্ট মানে প্রয়োজনীয় অ্যাকাউন্ট, এখানে তাহলে প্রয়োজনীয় অ্যাকাউন্ট পাঁচটা, এটা আমরা আগেই কিন্তু শিখে আসছি তাই না? জি ভাই। ওকে, প্রথম এন্ট্রি এইখানে দেখেন ইনভেন্টরি বা স্টক এট ব্রাঞ্চ 1/1/2017। আচ্ছা এটা কি ব্যালেন্স বিডি না? হ্যাঁ, বিডি। কার ব্যালেন্স বিডি? স্টকের। তাহলে হ্যাঁ। স্টকের ডেবিট দিকে ব্যালেন্স স্টক। বিডি লিখে আমি 200 টাকা বসাবো, দেখেন এই যে স্টকের ডেবিট দিকে ব্যালেন্স বিডি 200 টাকা বসাইছি। হ্যাঁ, বসাইছি। এবার দেখেন ব্রাঞ্চের ডেপ্টর্স 1/1/2017 300 টাকা, এটা কি ডেপ্টর্স এর ব্যালেন্স বিডি না? ব্যালেন্স। তাহলে হ্যাঁ। ডেপ্টর্স নামে যে ছক আছে, এই যে ব্রাঞ্চ ডেপ্টর্স অ্যাকাউন্টের ব্যালেন্স বিডিটা ডেবিট দিকে বসবে 300 টাকা। বুঝতেছেন? জি ভাই। এইবার দেখেন এখানে ব্রাঞ্চের ক্যাশ আছে 1/1/2017, তাহলে এটাও কি ব্যালেন্স বিডি না? ক্যাশের। 50 টাকা, তাহলে এটা কোন দিকে বসবে? ক্যাশের ডেবিট দিকে ব্যালেন্স বিডি, তাই তো? ব্যালেন্স। এই যে ক্যাশ অ্যাকাউন্ট ব্যালেন্স বিডি কত টাকা? 300। 300 টাকা। বলেন তিনটে এন্ট্রি কি বুঝলেন নাকি না? এটা তো ডেপ ট্রান্সফার আছে। ও ডেপ্টর ভাই দেখাচ্ছে এটা তাই? তো ডেপ। ওই লেখার সময় ও, চেঞ্জ এই হয়ে যে গেছে। ক্যাশ হচ্ছে 50 টাকা। ঠিক আছে, ক্যাশে 50 টাকা, ঠিক আছে। জি ভাই। ওকে, নেক্সট আসি, গুডস সেন্ট টু ব্রাঞ্চ। গুডস সেন্ট টু ব্রাঞ্চ 3,000 টাকা। আচ্ছা তার মানে কি, এই পণ্যটা পাঠাচ্ছে কে, কার কাছে পাঠাচ্ছে এটা একটু বলেন। গুডস সেন্ট টু ব্রাঞ্চ, ব্রাঞ্চের কাছে পণ্য পাঠানো হচ্ছে, মানে ব্রাঞ্চ এই পণ্যটা পাচ্ছে। কে পাচ্ছে এই পাচ্ছে। পণ্যটা? পাচ্ছে ডেবিটে। আমরা ব্রাঞ্চ পাচ্ছে। ব্রাঞ্চের অ্যাকাউন্ট গুলো করতেছি না এখন? জি তাহলে ভাই। ব্রাঞ্চ পণ্য পাইলে ডেবিট দিকে, তাহলে পণ্য নামে তো আলাদা ডেবিট, হ্যাঁ। অ্যাকাউন্ট আছে, স্টক অ্যাকাউন্ট তাই না? তাহলে এস হ্যাঁ। অ্যাকাউন্টটাই বসবে ডেবিট দিকে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ কত টাকা? 3,000 টাকা। এখন এখানে ও এখানে 17 সাল ছিল। এখন কথা হচ্ছে এখানে আমার তারিখ বসবে কত? কি বলেছিলাম, ব্যালেন্স বিডি যেটা ওইটাই শুধুমাত্র জানুয়ারি 1 আর সবগুলো ডিসেম্বর 31, তাই তো? বুঝছেন তো নাকি? হ্যাঁ। এরপর আছে গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ। ব্রাঞ্চ পণ্য রিটার্ন দিচ্ছে, তার মানে এই পণ্যটা ব্রাঞ্চের কাছ থেকে চলে যাচ্ছে না? ফেরত দিচ্ছে, হ্যাঁ।
তাহলে চলে গেলে ক্রেডিট দিকে, দেখেন এই যে ক্রেডিট দিকে লিখলাম গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, লিখছি। জি ভাই। এখন এখানে একটা ছোট্ট, এই যতটুকু পড়াইছি এর মধ্যে ছোট্ট একটা কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে কি, যে এই পণ্যটা আমি ব্রাঞ্চের এন্ড থেকে চিন্তা করতেছি, কিন্তু এই লেনদেনগুলোতে আমার কয়টা করে পক্ষ জড়িত ছিল? দুইটা পক্ষ। দুইটা পক্ষ। তার মানে আমি শুধু ব্রাঞ্চের পক্ষেই কাজ করতেছি। এখানে কিন্তু এই পণ্যটা হেড অফিস পাঠাচ্ছিল ব্রাঞ্চের কাছে, মানে ব্রাঞ্চ পাচ্ছে, হেড অফিস দিচ্ছে। আবার যখন পণ্যটা জি ভাই। রিটার্ন পাঠালো ব্রাঞ্চ, তখন এটা ব্রাঞ্চ দিচ্ছে, হেড দিচ্ছে। অফিস পাচ্ছে, তাই না? এটা বেশ পাচ্ছি। হ্যাঁ। তাহলে এই যে দুইটা এন্ড, আমরা কি হেড অফিসের এন্ড থেকে কোনো কাজ করতেছি? না। না। কিন্তু আমার যদি এরকম হতো যে একই রকম এন্ট্রির দুইটা এন্ড হলো, দুটোই ব্রাঞ্চের এন্ড, দুটোই কার end? ব্রাঞ্চের। তাহলে ওই এন্ট্রি কিন্তু দুইবার বসবে। কয়বার বসবে? দেখেন, দুইবার ভাই। দেখেন খেয়াল করেন, এক এক করে আসি আমরা। এক্সপেন্স পেইড বাই হেড অফিস, 200 টাকা এক্সপেন্স কে দিচ্ছে? কে দিচ্ছে? এক্সপেন্স পেইড বাই হেড অফিস হেড দিয়েছে। অফিস দিচ্ছে, তার মানে এটা ব্রাঞ্চের খরচ হেড অফিস দিয়ে দিচ্ছে। তাহলে এটা খরচ হলে খরচ কোন ছকে বসবে বলছিলাম? এক্সপেন্স অ্যাকাউন্টে বসবে না? তাহলে খরচ সবসময় এক্সপেন্স অ্যাকাউন্টের এই ডেবিট দিকে বসবে। এই দেখেন এক্সপেন্স পেইড বাই হেড অফিস 200 টাকা, এক্সপেন্স সবসময় ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে। তাহলে টাকাটা দিচ্ছিল হেড অফিস, এই জন্য আমার আর কোনো কাজে লাগাতে পারলাম না, কারণ আরেকটা এন্ড হলো হেড অফিসের এন্ড। পরেরটা একটু খেয়াল করেন, ক্যাশ সেলস, টাকা 2000, মনোযোগ দিন। নগদে বিক্রি করছেন 2000 টাকা। আচ্ছা, নগদে বিক্রি করলে কি নগদ টাকা আসে না চলে যায়? নগদ টাকা আছে। তাহলে নগদ টাকা, এখানে ব্রাঞ্চ কিন্তু নগদ টাকা পাচ্ছে। তাহলে এক্সপেন্স অ্যাকাউন্টের ডেবিট দিকে ক্যাশ সেল, দেখেন তো লিখছি কিনা 2000 টাকা? লিখছি? ক্যাশ অ্যাকাউন্টে না ভাই? হ্যাঁ, এই যে ক্যাশ ও অ্যাকাউন্ট, হ্যাঁ, ক্যাশে। ক্যাশ সেলস লিখছি। হ্যাঁ। আচ্ছা, ব্রাঞ্চ কি বিক্রি করছিল? পণ্য বিক্রি করছিল। তাহলে পণ্য চলে গেল না? পণ্য চলে গেল, হ্যাঁ। তাহলে এই স্টকের ক্রেডিট দিকে দেখো বসছে ক্যাশ সেল 2000 টাকা। তাহলে এইখানে পণ্য দিয়ে দিচ্ছি আর নগদ টাকা পাচ্ছি। তাহলে আমার স্টক অ্যাকাউন্টও আছে, ক্যাশ অ্যাকাউন্টও আছে, এই জন্য কিন্তু দুইটা এন্ডই হচ্ছে